হাই, আমি উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার, এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের টপিক জীবের জীবের বৃদ্ধি ও বংশগতি। যাই হোক, জীবের বৃদ্ধি ও বংশগতি চ্যাপ্টারটা বোঝানোর জন্য আমরা আজকের এই ভিডিও। আসলে আমরা আমাদের যখন জীবনের শুরু বা জীবদ্দশার শুরু, তখন কিন্তু আমাদের শরীরটা এত বড় বিশাল দেহ ছিল না। আমরা অনেক ছোট ছিলাম এবং ডে বাই ডে প্রতিনিয়ত আমাদের এই শরীরটা একটু একটু করে আজকের এই বিশাল দেহে পরিণত হয়। তো আসলে জীবদ্দশার শুরুতে যখন আমরা একদম ছোট ছিলাম বা আমাদের জীবদ্দশার শুরুতে আমাদের এই শরীরটা ছিল একটা ছোট্ট একটা জাইগোট, এক কোষী একটা জাইগোট, এবং সেই জাইগোটটা প্রতিনিয়ত আহ, কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে বিভক্ত হয়ে আজকের এই বিশাল দেহে পরিণত হয়। এবং এই যে কোষ বিভাজন প্রসেসটা আমরা কিন্তু কখনো এই জিনিসটা বাইরে থেকে উপলব্ধি বা বুঝতে পারি না, বা আইডেন্টিক্যালি আমরা এটা দেখতে পারি না যে আমাদের আজকে হঠাৎ করে মাথাটা একটু বড় হয়ে গেছে কিংবা আঙুলটা একটু বড় হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বাইরে থেকে বুঝি না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তাই, এবং এটা একটা শরীরবৃত্তীয় প্রসেস তাই। এটা আমাদের শরীরের ভেতর প্রতিনিয়ত প্রতি ইন্ডিভিজুয়াল ন্যানো সেকেন্ড ধরে জিনিসটা চলতে থাকে, এবং এই কারণে জিনিসটা কখনো আমরা বাইরে থেকে উপলব্ধি বা আইডেন্টিক্যালি বুঝতে পারি না। তো জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধির মূল বিষয়টা হচ্ছে তাহলে কি, যে এই যে আমাদের জীবদ্দশার শুরুতে যে একটা ছোট জাইগোট ছিল, একটা কোষ ছিল, সেই সিঙ্গেল কোষটা পরিপক্ক বা পরিণত হয়ে মাতৃকোষে যখন সে মাতৃকোষ হয়, সেই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটা অপত্য কোষ, এবং সেই দুটা অপত্য কোষ থেকে চারটা অপত্য কোষ, সেই চারটা অপত্য কোষ থেকে আরো বেশি, এবং সো অন, এরকম করতে করতে আজকের এই বিশাল দেহ। এই যে প্রসিডিউরটা, এটাকেই বলা হয় হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি, যেটা একটা শরীরবৃত্তীয় প্রসেস এবং যেটা কন্টিনিউয়াস প্রসেস, যেটাকে আমরা বাইরে থেকে উপলব্ধি বা আহ, দেখতে পাই না। তো যাই হোক, জীবের বৃদ্ধি ও বংশগতি বিষয়টা হচ্ছে কি, জীবের দেহ কোষ দিয়ে গঠিত। জীবের দেহ কোষ বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং বংশবৃদ্ধি করে। নিষিক্ত ডিম্বাণু ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। এই যে ডিম্বাণু বা নিষিক্ত ডিম্বাণু যে শব্দটা, সেটাই হচ্ছে কি আমি একটু আগে যেটা বলে আসছিলাম, জাইগোট। তো যাই হোক, এই যে কোষ বিভাজন যে প্রক্রিয়াটার মাধ্যমে যে আমাদের যে বিশাল দেহে পরিণত হওয়া প্রতিনিয়ত, এই কোষ বিভাজন কিন্তু আসলে সকল প্রাণীতে একই রকম হয় না। বা এই যে আমরা যে মানুষ, কুকুর, গরু, ছাগল, আহ, আম গাছ, জাম গাছ, বট গাছ, এদের যেরকম ভাবে হয়, অবশ্যই কি যে নিম্ন শ্রেণীর প্রাণী, মানে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরও একইভাবে হয় না। প্রাণী ভেদে বা উদ্ভিদ ভেদে বা জীব ভেদে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, নাম্বার 2 মাইটোসিস, এবং 3 মিওসিস। কোষ বিভাজনের প্রকারভেদ হচ্ছে কোষ বিভাজন হচ্ছে মূলত তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আচ্ছা, যাই হোক, আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে একটু ডিটেইলে বলতে যাচ্ছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কি, এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবের হয়। আচ্ছা, এককোষী জীব হচ্ছে মূলত যে সকল জীবের বা প্রাণী বা উদ্ভিদের শরীরে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। যে সকল উদ্ভিদ বা জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, আমরা তাদেরকে বলে থাকি কি, এককোষী বা নিম্ন শ্রেণীর জীব। এবং নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে আমরা এখানে হালকা একটু ব্রিফ ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী বা জীব বলতে আমরা বুঝি তাদেরকে যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, বা যাদের কোষটা সুসংগঠিত নয়। কোষ সুসংগঠিত নয় বলতে বোঝানো হচ্ছে একটা আদর্শ কোষের যে যে অঙ্গগুলো বা প্রত্যঙ্গগুলো থাকা প্রয়োজন, তার সবগুলো যখন থাকবে না, তখন আমরা তাদেরকে বলবো কি, আহ, অসংগঠিত, অসুসংগঠিত কোষ। কোষ বা কোষটা সুসংগঠিত নয়, এবং এগুলো বেসিক্যালি থাকে হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে। তো নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ আবার তিন প্রকার: ক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। ক্যারিওটার আন্ডারে আছে ভাইরাস, প্রোক্যারিওটার আন্ডারে আছে ব্যাকটেরিয়া, এবং ইস্ট, ছত্রাক বা এরকম যারা এককোষী তারা হচ্ছে ইউক্যারিওটা। তো যাই হোক, আমরা ও বিষয়ে না যাই, আমরা এখন অ্যামাইটোসিস কোষ বিভাজনটা একটু বলি। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত হচ্ছে কি, নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহে যে ধরনের কোষ বিভাজন ঘটে তাদেরকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত হয়ে থাকে কার? ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া এই ধরনের নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর। এই ক্ষেত্রে নিউক্লিয়াসের ডাম্বেল আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত ও বিচ্ছিন্ন হয়ে দুটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে বিভক্ত হয়। এটা যদি আমরা আর একটু ক্লিয়ারলি ছবিটা দেখে বুঝি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমি যেহেতু প্রথমে বলছি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর, এবং যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের কোষটা সুসংগঠিত নয় অথবা খুবই সিম্পল ধরনের হয়, সেক্ষেত্রে
সেই ধরনের কোষের যে বিভাজনটা সেক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসটা কোষের যে নিউক্লিয়াসটা মাতৃকোষের যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটা মাঝ বরাবর বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হয় এবং পাশাপাশি ওই নিউক্লিয়াস মাতৃকোষের যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসকে ঘিরে থাকা যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বরাবর মাঝ বরাবর বিভক্ত হয়ে দুটা অপত্য কোষে পরিণত হচ্ছে। এই হচ্ছে কি আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রসেস। তারপরে আসতেছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কি সকল উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। এই প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম-আকৃতি সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে হচ্ছে মানুষ, কুকুর, গরু, ছাগল, আহ, আম 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 গাছ, কাঁঠাল গাছ, এই ধরনের যে উন্নত শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ বা জীব আছে। উন্নত শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ আমরা কিভাবে বুঝবো বা কিভাবে বলা হয় সেটা হচ্ছে কি তাদের কোষটা হবে সুসংগঠিত, অর্থাৎ আদর্শ কোষের যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবগুলো যখন কোনো প্রাণী বা উদ্ভিদের কোষে বিদ্যমান থাকে তখন সেই প্রাণী বা উদ্ভিদের কোষটাকে আমরা বলবো কি উন্নত শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ দেহ কোষ। তো মাইটোসিস কোষ বিভাজন আসলে যেহেতু বললাম যে এটা একটা আদর্শ কোষ বা আদর্শ কোষ দ্বারা গঠিত প্রাণী বা উদ্ভিদের দেহে এই ধরনের বিভাজন হয় এবং আদর্শ কোষে যেহেতু অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, তাহলে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনটা মূলত অনেকগুলো ধাপে সম্পন্ন হয়। তো এই বিষয়ে আমরা আসলে মাইটোসিস কোষ বিভাজনের যে ডিটেল প্রসেসটা সেটা আমরা নেক্সট যে সেই ভিডিওতে আমরা ডিটেল বুঝাবো বা ওই টপিকে আমরা মূলত এই জিনিসটা শুধু কভার করবো। আজকে আমরা মাইটোসিস সম্পর্কে শুধু হালকা একটু ধারণা নিচ্ছি। তো মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করে। আচ্ছা, হোয়াট ইজ ক্রোমোজোম? ক্রোমোজোম ইজ নাথিং বাট এ ক্যারেক্টার ক্যারিয়ার। ক্রোমোজোম হচ্ছে কি একটা ক্যারেক্টার ক্যারিয়ার। ক্যারেক্টার ক্যারিয়ার মানে হচ্ছে চরিত্র বাহক। যেমন আমরা সকলেই মানুষ, কিন্তু কারোর চুল খুব সিল্কি হয়, কারোর চুল কোঁকড়ানো হয়, কারোর নাক একটু বোচা টাইপের হয়, কারোর নাক অনেক খাড়া হয়, কেউ দেখতে কালো বা কেউ শ্যামলা বা কেউ ফর্সা। এই জিনিসটা যে ক্যারি করে তাকে মূলত বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমরা জিন হিসেবেও ক্রোমোজোমকে অনেক ক্ষেত্রে জিনও বলা হয়, জিনও বলা হয়। তো কি হচ্ছে মূলত মাইটোসিস কোষ বিভাজনে আমার যে মাতৃকোষটা আছে সেই মাতৃকোষের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস মাত্র একবার বিভাজিত হবে এবং একবার বিভাজিত হয়ে কি হবে মাতৃকোষের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ঠিক সম আকৃতির মাতৃকোষের ক্রোমোজোমটা যদি লম্বাটে ধরনের হয় আমার যে অপত্য কোষ দুইটা তৈরি হবে সেই অপত্য কোষ দুইটাতেও লম্বাটে টাইপের ক্রোমোজোম থাকবে। মাতৃকোষের যদি আমার ক্রোমোজোমটা কমা শেপের হয় তাহলে আমার যে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে সেই দুটো অপত্য কোষের ক্রোমোজোমও কমা কমা শেপের হবে। তারপর হচ্ছে কি সমগুণ সম্পন্ন। সমগুণ সম্পন্ন হচ্ছে কি মাতৃকোষের ক্রোমোজোমে যদি চুলের রংটা কালো হয় তাহলে আমার যে অপত্য কোষ সেই অপত্য কোষেরও চুলের রং কালোই হবে, বা কোঁকড়ানো হলে মাতৃকোষে যদি কোঁকড়ানো হয় তাহলে অপত্য কোষগুলোতেও কোঁকড়ানো ধরনেরই থাকবে। এটা কি বলা হয় হচ্ছে সমগুণ সম্পন্ন। এবং সমসংখ্যক ক্রোমোজোম বলতে বোঝায় মাতৃকোষে যদি আমার 20টা ক্রোমোজোম থাকে তাহলে আমার যেই দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে দুইটা অপত্য কোষই 20টা করে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম দুইটা দুইটা অপত্য কোষ বা সিস্টার সেলের মধ্যেই থাকবে। অর্থাৎ মাতৃকোষে 20টা থাকলে দুইটা যে সিস্টার সেল বা অপত্য কোষ আছে সেই অপত্য কোষ দুইটাতে আমার কি 20টা করে ক্রোমোজোম থাকবে। এই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ব্রিফ ডেসক্রিপশন। আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি এক কথায়, সেটা হচ্ছে কি মাইটোসিস সেল ডিভিশন মূলত হয় হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে। মাইটোসিস সেল ডিভিশনে কি হয়, নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং সম আকৃতি সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের মাইটোসিস সেল ডিভিশনের ব্রিফ ডেসক্রিপশন। এখন আসো মিওসিস সেল ডিভিশন বা মিওসিস সেল ডিভিশনটা কি? জনন কোষ উৎপন্নের সময় মিওসিস বিভাজন ঘটে। শুধুমাত্র যখন কোনো ধরনের কোনো জনন কোষ তৈরি হবে তখনই শুধুমাত্র মিওসিস সেল ডিভিশন ঘটে এবং এই বিভাজনে হবে কি আমাদের মাইটোসিস সেল ডিভিশনের যেরকম নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছিল আর এই ক্ষেত্রে হবে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হবে এবং ক্রোমোজোমের যে বিভাজনটা সেই বিভাজনটা হবে কি একবার। আমার নিউক্লিয়াসটা বিভক্ত হবে দুইবার কিন্তু ক্রোমোজোমটা বিভাজন ঘটবে মাত্র একবার। তার কারণে কি হবে, আমার মাতৃকোষে যদি 20টা ক্রোমোজোম থাকে আমার যেই অপত্য কোষ বা সিস্টার সেল সেই সিস্টার সেলে ক্রোমোজোম সংখ্যাটা হয়ে যাবে কি অর্ধেক, মানে 10টা করে। মাতৃকোষে যদি টোটাল 20টা থাকে সেই 20টা ক্রোমোজোমে বিভক্ত হয়ে 10টা করে দুইটা ক্রোমোজোমে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করি। মাইটোসিস সেল ডিভিশন এবং মিওসিস সেল ডিভিশনের মধ্যে হয়তো বা একটু মানে কম্পেনসিটি তৈরি হতে পারে। তারপর আমি একটা জিনিস এই কারণে মূলত জিনিসটা একবার ক্লিয়ার করতেছি। মাতৃকোষে মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে
এবং সেই মাতৃকোষের নিউক্লিয়াসের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষ তৈরি করবে। মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা হবে দুইটা অপত্য কোষে ঠিক সেই সংখ্যকই ক্রোমোজোম থাকবে। মাতৃকোষে 20টা থাকলে দুইটা অপত্য কোষে 20টা করে ক্রোমোজোম থাকবে। আর মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কি হবে, আমার মাতৃকোষের নিউক্লিয়াসটা পরপর 2বার বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 20 হয়, আমার যে অপত্য কোষ হবে সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মানে মাতৃকোষে যদি 20টা থাকে, সেই 20টা ক্রোমোজোম বিভক্ত হয়ে 10টা করে দুইটা অপত্য কোষে বা দুইটা সিস্টার সেলে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের জীবের বৃদ্ধি ও বংশগতির বেসিক ধারণা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।